ওকে। আহ সবাই কি আমাকে শুনতে পারছেন? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি রেকর্ডিংটিকে অন দেখাচ্ছেন আপু? জি, দেখাচ্ছে। আচ্ছা, সুমাইয়া আপু, আমি আপনাকে একটু কো হোস্ট করে রাখছি, আপনি কাইন্ডলি একটু ওই, আচ্ছা কো হোস্ট তো করাও যায় না, আর একটা বিশাল বড় সমস্যা হয়েছে। ওই কি বলে, আমার হলো জুমের লিমিট শেষ হয়ে গেছে এখন। আমি আসলে ক্রেডিট কার্ডের ওই ঝামেলার কারণে এখনো করতে পারিনি, আশা করি কালকে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা পড়ি, সমস্যা নেই, দেখি কি হয়। তো আজকে ক্লাসটা একটু অল্প একটু করে নিব, বেশিক্ষণ নিব না, ঠিক আছে? তো আমরা আমাদের নাউন ক্লজের যে পুরো লেকচারটা ছিল, উই ফিনিশ দ্য হোল লেকচার, আমরা পুরো লেকচারটা শেষ করে ফেলছি, ঠিক আছে? এবং আমরা ক্লজের চ্যাপ্টারের পুরো বেসিকটাই, মানে আমাদের যা ছিল একদম ফার্স্ট ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম, পুরো ব্যাপারটাই কিন্তু কি করেছি, শেষ করে দিয়েছি, ঠিক আছে? এই জন্য আমরা এখন কি করব, আমরা রাইটিং এর আরো দুইটা গুরুত্বপূর্ণ ডিসকাশনের দিকে যাব। সেগুলো কি কি? তার একটা হচ্ছে টেন্স, আর একটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে? এই হলো গিয়ে দুইটা খুবই পাইভোটাল এবং ক্রুশিয়াল টপিক টু আন্ডারস্ট্যান্ড রাইটিং। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই দুইটা টপিক আমি সবসময় নিজে পড়িয়ে থাকি। তো আমরা এখন আমাদের হাতে এই দুইটা টপিক আছে। তো ফ্রাঙ্কলি স্পিকিং, আপনারা আজকের ক্লাস কেউই খুব একটা এনজয় করবেন না, কারণ হচ্ছে আমরা আজকে মূলত আমাদের টেন্সের ক্লাসের আলোচনা দিয়ে শুরু করব। তো উই উইল স্টার্ট ফ্রম ভেরি বেসিক অ্যাজ উই নো। সো আপনারা যেহেতু একটু অ্যাডভান্স লেকচার টেকচার পড়ে অভ্যস্ত আমার সাথে, তো এই লেকচারটা আপনাদের কাছে খুবই মনোটোনাস লাগবে, সো ইউ গাইস উইল ফিল এ লিটল বিট ডিপ্রেসিং, ঠিক আছে? তারপরও যেহেতু আমরা জানি যে পড়তে গেলে কি করতে হয়, একটা গ্রাউন্ড তৈরি করতে হয়। I mean, prior to discussing any advanced topic, we need to build a good foundation based on which we actually proceed our or advance our discussion. ঠিক আছে? সো আসেন আমরা শুরু করি। লেটস সি। সো টেন্স কাকে বলে, যদি এই প্রশ্নটা চলে আসে যে হোয়াট ইজ টেন্স, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। আমরা ডেফিনেশন নিয়ে কোনো কাবিলগিরি করবো না আসলে। তো আহ, আমরা জানি যে টেন্স কাকে বলে, ক্রিয়া সম্পাদন হওয়ার কালকেই বা সময়কেই টেন্স বলা হয়। এখন এই যে টেন্স, এই টেন্স কয় প্রকার, এটা একটা মজার বিষয়। এই টেন্সটাকে আমরা বলি, টেন্স ইজ অফ টু টাইপস। টেন্স হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ফার্স্ট, রিয়েল টেন্স, অ্যান্ড সেকেন্ড, আনরিয়েল টেন্স। এটা মজার বিষয়, ঠিক আছে? বিকজ আনরিয়েল টেন্স দিয়ে টেন্সকে আই থিঙ্ক আমরা কেউ ক্লাসিফাই করি নাই, কিন্তু আমরা পড়ে আসছি। মূলত এই আনরিয়েল টেন্সটা কোনটা? এই আনরিয়েল টেন্সটা হলো সেইটাই যেটা আপনি এই যে মডালস বা ইফ কন্ডিশন যেগুলো পড়েছেন, ওইগুলাই হচ্ছে আনরিয়েল টেন্সকে বোঝায়, ঠিক আছে? সো এটা আমাদের আহ, খুবই ছোট্ট একটা আলোচনা, এটা আমরা পরবর্তীতে করব। সো আমরা এই আলোচনাটাতে প্রাইমারিলি এখন যাচ্ছি না। হুম। সো আওয়ার প্রাইমারি ফোকাস ফর টুডে ইজ রিয়েল টেন্স। সো রিয়েল টেন্স যখন প্রশ্ন আসে কত প্রকার, তখন আমরা বলি যে রিয়েল টেন্স হচ্ছে বেসিক্যালি তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। এখন মজার বিষয় কি জানেন, রাইটিং এর জন্য যে গ্রামারটা শিখতে হয়, সেটার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো পাস্ট টেন্স। কারণ এক সিকোয়েন্স অফ পাস্ট টেন্স যদি কোনো স্টুডেন্ট বুঝতে পারে, দেন ওই স্টুডেন্টের অনুবাদ শেখার অনেকটা ঝামেলাই দূর হয়ে যাবে। রাইটিং রিলেটেড অনেকটা ঝামেলা ওনার দূর হয়ে যাবে। সো দেয়ার উইল হ্যাভ সো মেনি থিংস যা অটোমেটিকলি দূর হয়ে যাবে, ঠিক আছে?
তো আমরা আমাদের আলোচনাটা শুরু করব হচ্ছে প্রথমে প্রেজেন্ট টেন্স দিয়ে। এখন এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, এরাও আবার চার ভাগে বিভক্ত হয়ে গেছে। সেগুলো কি কি? একটা একটু দাঁড়ান, সেগুলো কিরকম আমি বলি। একটা হচ্ছে সিম্পল, ঠিক আছে? তারপরে সরি, আমরা সিম্পল বলবো না, আমরা ইনডিফিনিট বলবো। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, এই গেল গেল। তারপরে হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে গিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যে কোনো অল অফ আওয়ার টেন্স, আমরা প্রত্যেকটা টেন্সকেই প্রাইমারিলি এই চার ভাগে ভাগ করেছি: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিফাইসে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিসকাশন করব, সরি প্রেজেন্ট টেন্স ডিসকাশন করব। তাহলে প্রথমে আমার যেটা যেটা আসবে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে না? আমার কথা একটু বলেন তো। কথা কি ঠিক আছে না ভুল আছে? জি দাদা, ঠিক আছে। ঠিক আছে। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা যখনই জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন ছেলেমেয়েরা অনেকগুলো ডেফিনিশন দাঁড় করায়। কিন্তু আমি পার্সোনালি এই ডেফিনেশন গুলাকে আসলে একসেপ্ট করি না। আমি বলি যে ভাই, লেটস থিঙ্ক সামথিং কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। আমরা বলছি যে দেখেন, এখানে ইনডেফিনিট কথাটার দিকে ফোকাস করেন। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য ওয়ার্ড ইনডেফিনিট। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। সো টেন্স ইজ অল অ্যাবাউট টাইম। সো ইফ আই সে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা তাহলে বর্তমানের কোনো অনির্দিষ্ট সময়ের কোনো অ্যাকশনকে বোঝাবে। এটা মাথায় রাখতে হবে যে ইট রেফার্স টু এ টু অ্যান অ্যাকশন। ঠিক আছে, এটা একটা অ্যাকশনকে বোঝায় হুজ টাইম ইজ নট ডেফিনিটলি নোন। এটা কি বোঝায়? এটা একটা অ্যাকশনের টাইমকে বোঝায় যার টাইমটা ডেফিনিটলি নোন না, এই জন্য এটা ইনডেফিনিট বলছে, মজা করে বললাম আর কি, ঠিক আছে? এবং এটা কি হয় জানেন, এটা অ্যাকশন না বুঝিয়ে এটা একটা বিমূর্ত ধারণা দিতে পারে। কতটা কি বললাম যে ও একটা জেনারেল কোনো অ্যাকশন না বুঝিয়ে ইট ক্যান অফার ইউ অ্যান আইডিয়া অফ সামথিং দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট। আমি লিখে নিচ্ছি যে ইট জেনারেলি does not indicate any action, rather gives an abstract sense. এটা কি করে না, এটা কোনো সরাসরি অ্যাকশনকে লিটারেলি মিন করে না। সে বরঞ্চ কি করে, সে হচ্ছে সে হচ্ছে কি করে, সে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেন্স দেয়। কিভাবে দেয় পরে বোঝাচ্ছি, ঠিক আছে? আরেকটা কিছু কি হতে পারে, ইট ইউজুয়ালি does not happen when it is said। যখন এটা বলা হয় তখন আসলে ওই কাজ তখন ঘটে না। এই তিনটা কথা আমি বুঝাবো, কোনো সমস্যা নাই, টেনশন নিয়েন না, কারণ আমার কাজ আপনার বুঝানো। আমি একটা সিম্পল বাক্য লিখি, দেখেন। আমি বললাম যে, আমি কি বললাম যে, যেমন ধরেন এই মুহূর্তে আহ আমি যদি বলি যে আমি যদি বলি যে সুমন leaves his bed at 6 a.m. every day। এই যে দেখেন, আমি তিনটা কথা বলছি যে এই কথাটার অ্যাকশনটা, টাইমটা আমাদের ডেফিনেটলি জানা না। যে সুমন প্রত্যেকদিন সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠে, এটা টাইমটা কখন আপনি কিন্তু বলতে পারবেন না যে অমুক দিন 6টা বাজে। ডেফিনিট করে বলা যাচ্ছে না। এটা কি করে, এটা অ্যাকশনকে না বুঝিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স দেয়। এটা কি ধরনের অ্যাবস্ট্রাক্ট সেন্স দিচ্ছে? এটা আপনার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট কে বোঝাচ্ছে। এবং কি বললাম,
ইট ইউজুয়ালি ডাজ নট হ্যাপেন হোয়েন ইট ইজ সেইড, মানে যখন এটা বলা হচ্ছে যে সুমন 6টা বাজে ঘুম থেকে প্রত্যেকদিন উঠে, তখন কিন্তু এই জিনিসটা ঘটতেছে না। ঠিক আছে, তখন কি হচ্ছে না, এই জিনিসটা ঘটতেছে না। এখন বাজে হলো ভাই রাত 11টা 11, তো এখন তো আসলে সুমন ঘুম থেকে উঠতেছে না। তো 3টা বিষয় মাথায় রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের: ডেফিনিট অ্যাকশন পাবেন না, এবং কি পাবেন না, ও একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স দিবে, এবং যখন বলা হবে তখন এটা ঘটবে না। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি বলি, উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি যে ইসরায়েল ইজ অ্যান, না এগুলো লেখা যাবে না, আমার ফেসবুক আবার ধরে, ঠিক আছে, সমস্যা হচ্ছে, এটা বিরক্তিকর। আমি মনে করেন বললাম যে, আমি মনে করেন বললাম যে প্রিসিপিটেশনস, হ্যাঁ, প্রিসিপিটেশন মানে কি বৃষ্টি, ঠিক আছে, হ্যাপেন ডিউরিং এভরি ডিউরিং এভরি মনসুন, প্রত্যেক আহ বর্ষাকালে আপনার কি হয়, বৃষ্টিপাত ঘটে। আমি কিন্তু বলি নাই যে স্পেসিফিক করে কোনো বর্ষাকাল, সময় বলি নাই, এবং আমি কোনো অ্যাকশন বুঝাই নাই। রেদার এটা একটা কি বুঝাচ্ছি, এটা একটা রেগুলার ন্যাচারাল অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছি। সো আমি ডিরেক্টলি কোনো কিছু বলছি না, আমি একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স দিচ্ছি। সো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সবচাইতে বড় ক্যারেক্টারিস্টিক্স। ও ডিরেক্ট কোনো অ্যাকশন বুঝাবে না, ও আপনাকে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি হ্যালো? দাদা। হ্যাঁ। জি জি জি, বুঝতে পারছি। এখন এটা ছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ধরেন সায়েন্টিফিক ট্রুথ। দাদা, সায়েন্টিফিক ট্রুথ, যে কোনো সায়েন্টিফিক ট্রুথ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা সাধারণত লিখি। যেমন ধরেন আমি যদি বলি যে ইন ইন 12th সেঞ্চুরি, ঠিক আছে, সায়েন্টিস্ট সেড দ্যাট দ্য আর্থ ইজ ফ্ল্যাট। যে 12th সেঞ্চুরিতে সায়েন্টিস্টরা বলছিল যে ভাই পৃথিবী হচ্ছে গিয়ে কি আপনার ফ্ল্যাট। এখন প্রশ্ন হলো, পৃথিবী কি এখনো ফ্ল্যাট? পৃথিবী কিন্তু এখনো ফ্ল্যাট না, আমরা প্রমাণ পেয়েছি যে পৃথিবী গোলাকার। তো যেহেতু এটা সাইন্টিফিক্যালি ট্রুথ না, তাই এটা পাস্ট টেন্সে হয়ে গেল, সায়েন্টিস্ট সেইড দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। কিন্তু কিন্তু যদি এমন হয় যে তার পরবর্তী শতাব্দী, ফর এক্সাম্পল আমি মনে করেন বললাম যে ইন থার্টিন্থ সেঞ্চুরি scientists said that the earth is round, সরি, আর্থ ইজ কি ওভাল, গোলাকার। হ্যাঁ, আমরা কিন্তু এটা জানি যে আর্থ এখনো গোলাকার। হ্যাঁ, এই কারণে আমি কিন্তু এখানে ইজ দিচ্ছি, যদিও গ্রামারলি বলছে ভুল, কিন্তু ভুল না, ঠিক আছে। তো যেই সায়েন্টিফিক ট্রুথটা এখনো সত্যি, ওইটা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখবেন। ঠিক আছে, আর সত্যি না হলে আপনি আপনার প্রয়োজন মাফিক টেন্স নিয়ে ভাববেন, সেটা অন্য হিসাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো? হ্যাঁ দাদা বুঝছি। আচ্ছা, এখন দেখেন, এইটুকুই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বলি শিখার প্রয়োজন আছে। ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, এইগুলা আমরা আসলে আলোচনা করব না, কারণ এগুলা নিয়ে আলোচনা করার মতো আর প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ এগুলার প্রয়োজন শেষ। এগুলা আপনি অনেক পড়ছেন, এগুলো আলোচনা করে আর আপনার সময় নষ্ট করার কোনো দরকার আছে বলে মনে হয় না আমার। কথা কি ভুল বললাম না ঠিক বললাম, বলেন তো? ঠিক বলছেন। ঠিক বলছি। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। এখন প্রশ্ন হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো বুঝেই গেছেন, ইউ গাইস আর ব্রিলিয়েন্ট। এখন প্রশ্ন হলো, দাদা একটা কোশ্চেন আছে, বলবো কি? বলেন কি প্রশ্ন আছে। ইট ইউজুয়ালি ডাজেন্ট হ্যাপেন হোয়েন ইট ইজ সেইড, এইটা ক্লিয়ার হয় নাই দাদা।
যখন এই টেন্সের কথাটা বলা হয় তখন এই টেন্সের ঘটনাটা ঘটে না। আমি যদি বলি আমি এখন ক্লাস নিচ্ছি, এটা কি এখন ঘটতেছে নাকি ঘটতেছে না বলেন তো? ঘটতেছে এখন। এখন প্রেজেন্ট মানে মনে হতে পারে তো বর্তমানে ঘটবে, ঠিক আছে? কারণ আমি যদি বলি যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, এটা তো ঘটার কিছু নাই, এটা একটা আমার কি, আমার কারেন্ট পজিশন এট মাই এডুকেশনাল লেভেলকে বোঝাচ্ছে, তাই না? জি দাদা। তো এটা যখন বলা হয় তখন এটা ঘটনা এরকম বোঝাচ্ছে আর কি। এখন দেখেন, বুঝতে আচ্ছা পারছেন? বুঝছি দাদা, এবার এবার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ দাদা, এবার ক্লিয়ার। এখন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরেই যেটা আসে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস টেন্স কিন্তু আবার কয় প্রকার? কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আবার দুই প্রকার, একটা হলো প্রেজেন্ট শুধু কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেয়ার আর টু টাইপস অফ কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বলি যে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস, মানে সিম্পলি কন্টিনিউয়াস বুঝাবে। আর ওটা হচ্ছে পারফেক্টলি কন্টিনিউয়াস বুঝাবে। কি রকম ব্যাপারটা আমি একটু বোঝার চেষ্টা করি। দুইটার মধ্যেই কিন্তু কন্টিনিউয়াস ওয়ার্ডটা আছে। তো দুইটার মধ্যে যেহেতু কন্টিনিউয়াস ওয়ার্ডটা আছে তার মানে কি, দুইটাই চলমান বুঝাবে। এই নোট লিখে দিলাম যে বোথ ইন্ডিকেট দ্যাট দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস। দুইটাই বুঝাবে যে অ্যাকশনটা ঘটতেছে। এই যে দেখছেন, এটা কিন্তু বুঝাবে অ্যাকশনটা ঘটতেছে, কিন্তু কি হবে? বাট প্রেজেন্ট 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 কি সিম্পল কন্টিনিউয়াস, যেটা ভালো করে বুঝেন, এই আলোচনাটা আপনি বাংলাদেশে কোনো বই পাবেন কিনা আই ডোন্ট নো, ঠিক আছে? প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স কি করবে? কিন্তু দুইটাই বুঝাবে যে অ্যাকশনটা ঘটতেছে, কিন্তু প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স simply says that the action is taking place. Present simple continuous tense শুধু এটাই বলবে যে অ্যাকশনটা এখন ঘটতেছে। এর বাইরে সে কিন্তু আর কিচ্ছু বলবে না। বাট বাট অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করবে? সেইস মোর, সে আরো কিছু বলতে পারে। কি বলতে পারে? এই আলোচনাটা খুব ইন্টারেস্টিং, আপনি কোথাও পাবেন না প্রেগন্যান্ট দিতে পারি, ঠিক আছে? দেখেন, প্রথমে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স, আমি যদি বললাম কি যে আই এম রিডিং এ বুক নাও, বা বলতে পারেন শুধু নাও বলতে পারেন, বা অ্যাট দিস মোমেন্টও বলতে পারেন, যে যেটাই বলেন কোনো সমস্যা, নাও বা অ্যাট দিস মোমেন্ট না বললেও হবে। তো এই যে এখন ভাই 11টা 19 বাজে আমার ঘড়িতে, এই আমি এখন একটা বই পড়তেছি, এটার এটার কার্যক্ষমতা শুধু এইটুকুই, এর বাইরে আসছে কিছু বলবে না। আর একটা জিনিস বলতে পারে ফিউচার সম্পর্কে, এটা পরে আমরা শিখবো। এই মুহূর্তে জানবেন প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স শুধু এইটুকুই বুঝাতে পারে যে এই যে এখন এটা ঘটতেছে, এর বাইরে আর কিছুই বুঝাতে পারবে না। মনে থাকবে না ভুলে খেয়ে বসে থাকবেন বলেন? থাকবে দাদা। মনে থাকবে। এইবার দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে ঢুকলে আমরা কি পাই। আমি বললাম আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। এই যে কেন পারফেক্ট কন্টিনিউয়াস হইলো, কারণ হইলো সে সময়টা বলে দিছে যে ভাই আমি 2 ঘন্টা ধরে বইটা পড়তেছি। মানে কি, এই যে এখন 11টা 20 বাজে আমার ঘড়িতে, আমি এখন বইটা পড়তেছি, এবং আমি যথাযথভাবে টাইমিংটা বলে দিলাম যে ভাই 2 ঘন্টা ধরে পড়তেছি। ও পারফেক্ট হয়েছে এই কারণেই, ইট ক্যান গিভ ইউ এ পারফেক্ট সেন্স অফ টাইম। যেহেতু সে পারফেক্ট সেন্স অফ টাইম দিচ্ছে এবং কন্টিনিউয়াস, তাই ওর নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস কেন? ও বুঝাচ্ছে কন্টিনিউয়াস কিন্তু টাইমিং সেন্স দিচ্ছে না, তাই সিম্পলি সে কন্টিনিউয়াস। পার্থক্যটা ধরতে পারছি আমরা? হ্যালো? জি দাদা, জি হ্যাঁ দাদা, ধরতে বুঝতে পারছি। এই ফর 2 আওয়ার্স ছাড়াও তো সে বলতে পারে যে ফ্রম, বলতে পারে না যে ফ্রম এত, হ্যাঁ, যে ফ্রম মনে করেন আম, এত টু এত, এটাও তো বলতে পারে।
সো এটাও কিন্তু তার একটা কি ক্যাপাসিটি টাইমকে এক্সপ্রেস করার জন্য। বা সেটাও বলতে পারে যে ভাই সিন্স মর্নিং, এটাও সে বলতে পারে। যেটাই সে বলুক না কেন, এটা কিন্তু বোঝাচ্ছে যে অ্যাকশনটা এখন ঘটতেছে এবং টাইমিংটাও সে বলে দিছে। ধরতে পারছেন বিষয়টা আমার? হ্যালো? জি দাদা বুঝছি। এখন জি এই জায়গাটাতে এসেই একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কারণ কি বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেইজ মোর, সে আরো জিনিস বুঝায়। কিরকম বুঝায়? এইবার দেখেন একটা ঝামেলা বুঝাবে। কিরকম ঝামেলা দেখেন। আমি লিখলাম যে তামিম ইজ প্লেইং ওয়েল, তামিম ভালো খেলতেছে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যে এখন রাত 11টা 21 বাজে, তামিম ইকবাল ব্যাটিং করতেছে এবং সে ভালো খেলতেছে। এর বাইরে সে কিন্তু আর কিছুই বুঝাচ্ছে না। ব্যাপারটা ভালো করে বুঝছেন? ঠিক আছে। আমি বললাম যে তামিম হ্যাজ বিন প্লেইং ওয়েল ফর 2 আওয়ার্স, তামিম 2 ঘন্টা যাবত খুব ভালো ব্যাটিং করতেছে। মানে কি তামিম ইকবাল এখন মাঠের উপরে আছে, রাইট 11টা 22 বাজে, এবং সে খুব ভালো খেলতেছে। আমি বললাম যে তামিম হ্যাজ বিন প্লেইং ওয়েল সিন্স মর্নিং। মানে কি সে সকালবেলা থেকে, মনে করেন সে ব্যাটিং করতেছিল, তো সকাল থেকে সে খুব ভালো পারফরমেন্স করতেছে। হতে পারে, সমস্যা নাই, ঠিক আছে। এইবার দেখেন, আমি একটা মজার প্রশ্ন দিব, একটা বাক্য বলবো, এই বাক্যের মিনিং কিন্তু ভিন্ন কিছু হয়ে যাবে। আমি বললাম তামিম হ্যাজ বিন প্লেইং ওয়েল ফর 2 মান্থস, তামিম 2 মাস ধরে ভালো খেলতেছে। কিরে, এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ কিন্তু মোটেও এরকম না যে 2 মাস ধরে সে ব্যাটিং করতেছে। কথা কি বুঝতে পারছি আমরা? হ্যালো? জি জি এই বাক্যের অর্থ কিন্তু মোটেও এরকম না 2 মাস ধরে সে ব্যাটিং করতেছে। এই বাক্যের অর্থ কি জানেন? যে দা 2 মাস যাবত সে ভালো খেলতেছে। অফ তামিম ফর লাস্ট 2 মান্থস ইজ ওয়েল, ইজ গুড। এটার মিনিং হচ্ছে এটা। তার মানে এটা কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে না, সে একটা অ্যাবস্ট্রাক্ট মিনিং দিচ্ছে। সে অ্যাকশন না বুঝিয়ে সে কি করছে, সে বুঝাচ্ছে লাস্ট 2 মান্থের তামিম ইকবালের পারফরমেন্স খুব ভালো। ব্যাপারটা কি ধরতে পারছেন? জি হ্যালো? জি দাদা, জি বুঝতে পারছি। ধরতে পারছেন, গুড। এইবার দেখেন, আমি একটা মজার বাক্য লিখবো। এই বাক্যের মিনিং কিন্তু অনেক কিছু হইতে পারে। তামিম হ্যাজ বিন প্লেইং ওয়েল, শেষ, আর কিচ্ছু বলা নাই, কিন্তু টাইম টাইম বলা নাই, আর কিচ্ছু বলা নাই। এই বাক্যের মিনিংটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। কিরকম হতে পারে? আর ধর আমি বললাম যে দোস্ত তামিম কেমন খেলতেছে, তুই তো অনেকক্ষণ ধরে খেলা দেখতেছিস। আপনি বললেন তামিম হ্যাজ বিন প্লেইং ওয়েল, এর মানে হইলো তামিম এখন ব্যাটিং পিচে আছে এবং ভালোই 4 ছক্কা মারতেছে এবং খেলতেছে। আবার ধরেন, মনে করেন আপনার আগে একটা মিটিং বইছে, তামিম ইকবাল কি খেলবে কি খেলবে না। ওইখানে মনে করেন তামিমের কোচ বলল তামিম ইকবালকে নিবেন না কিসের জন্য ভাই, তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, তামিম তো ভালোই খেলতেছে। এখানে কিন্তু আবার এরকম না যে হেতে এখন মাঠে আছে, মাঠে খুব ভালো খেলতেছে। এর মানে আবার তাহলে কি, এর মানে হইলো সাম্প্রতিক সময়ে তামিমের পারফরমেন্স তো খুব ভালোই দিতেছে, তো আপনি তামিমকে নিবেন না কেন? তো ব্যাপারগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, দেখেন আমি যে 5টা বাক্য লিখছি, 5টা বাক্য 6 থেকে 7 ধরনের মিনিং দিতে পারে। তো সবসময় মাথায় রাখবেন যে বাক্যটা বুঝতে হবে যে বাক্যটা কি চাচ্ছে আমার কাছে, বাক্যটা কি বলতে চাচ্ছে। আপনারা টেন্স পড়ার সময় কি করেন জানেন? আপনারা মুখস্থ করে ফেলেন যে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপর ভার্বের আইএনজি, তারপর অবজেক্ট, তারপর টাইমটা বুঝাইবো, হ্যান ত্যান মুখস্থ করেন। কিন্তু মিনিং বুঝতে পারেন না আপনারা, যে আসলে বাক্যটা কি বলতে চাচ্ছে। এই বাক্যের যেগুলো মিনিং গুলো বললাম হইতে পারে, সেই মিনিং গুলো কি বুঝতে পারছেন? জি ভালো, দাদা বুঝছি। বুঝতে পারছেন? এখন যদি আমি যদি বলি যে আপনি মনে করেন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বসে আছেন, আপনার আমি ফোন দিয়ে কইলাম দোস্ত তামিম কেমন খেলতেছে, ইংলিশ উত্তর দে, আপনি কি দিবেন? উত্তরটা বলেন। তামিম ইজ প্লেইং ওয়েল। না, এই জায়গায় ঝামেলা করে ফেলছেন। তামিম এই হ্যাজ বিন জায়গাটায়, প্লেইং ওয়েল। এই জায়গাটায় বাংলা বাংলা ভাষার একটা লিমিটেশনস আছে।
আমি প্রশ্ন বললাম তামিম কেমন খেলতেছে, আপনি কিন্তু উত্তরটা ধরে নিছেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করছি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উত্তর দিতেছে। বা কিন্তু আমি এই প্রশ্ন তামিম কেমন খেলতেছে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তো দুই ভাবে করতে পারতাম প্রশ্নটা আপনাকে। আমি বলতে পারতাম হাউ ইজ তামিম প্লেইং, এটা বলতে পারতাম যে হাউ হ্যাজ তামিম বিন প্লেইং। তো আপনি যদি প্রশ্নটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পাইতেন তার মানে কি আমি জিজ্ঞেস করছি এই মুহূর্তে কেমন খেলতেছে। আর যদি আমি প্রশ্নটাকে এভাবে বলতাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তার মানে আমি প্রশ্নটা করছি এইভাবে যে দোস্ত তামিম তো অনেকক্ষণ ধরে ব্যাটিং করতেছে, তাহলে কেমন খেলতেছে। তো আপনাকে প্রশ্ন শুনে বুঝতে হবে প্রশ্নকর্তা কি ধরনের অ্যান্সার চাচ্ছে। বেসড অন দিস আপনি ডিফাইন করবেন কি ধরনের অ্যান্সার দিবেন। কথাই বুঝতে পারছেন? হ্যালো? বুঝছি দাদা। এবং এই জি প্রশ্নটা দাদা। আরো ক্লিয়ার অ্যান্সার আপনি এই প্রশ্নটা আরো ক্লিয়ারলি বুঝবেন কখন জানেন? ধরেন আপনি মাঠে বসে আছেন, আপনাকে বললাম দোস্ত তামিম কেমন খেলতেছে, এইখানে যা জিজ্ঞেস করছি আরেক জায়গায় মনে করেন আপনি একটা কমিটিতে বসছেন তামিম ইকবাল কি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবে কিনা, সেখানে আমি বললাম যে আচ্ছা আপনি তামিমকে নিতে যাচ্ছেন, তামিম কেমন খেলতেছে। দেখেন তো দুইটা প্রশ্ন কি দুটো জিনিস কি সেম জিনিস বোঝাচ্ছে বলেন তো? না, হ্যালো? দুইটা সেম জিনিস বোঝাচ্ছে না, দুইটা আলাদা কিন্তু জিনিস। সেম, দেখছেন আপনি কিন্তু এখন ধরে ফেলাইছেন যে দুইটা কিন্তু সেম জিনিস না। কিন্তু ওই সময় যখন বললাম তামিম মাঠে আছে আপনি কিন্তু ভুল করছেন। সো দিস ইজ হাউ আমি আপনাকে প্রশ্ন করে ট্র্যাপে ফেলতে পারি। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, চিন্তা ভাবনা জগতে নাড়া লাগতেছে। হ্যাঁ, চিন্তা ভাবনা না লাগার মতোই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আসলে পশুটা সে কি করলো। ঠিক আছে, এই জন্য বারবার বলি যে টু বিকাম এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বিকাম এ গুড লিসেনার। আপনাকে কি শুনতে হবে তারপর বলতে হবে। কিন্তু আমরা বক্তা হওয়া মানে মনে করি যে খালি বইতে হইব, ঠিক আছে, তা না। ঠিক আছে, so we have understood, we have fathomed, we have realized the fundamental difference between present simple continuous tense and present perfect continuous tense। আজকে থেকে এই দুটো বিষয় আর কোন সমস্যা হবে বুঝতে? না দাদা, জি না। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি যদি বলি, মনে করেন আপনার আমি ফোন দিয়ে কইলাম ওই তুই কি করতেছস, আপনি উত্তরটা যেই টেন্সে দিবেন, আপনার সাথে আমার বহুদিন পর দেখা হয়েছে, আমি বললাম ওই তুই কি করতেছস, উত্তরটা কি একই টেন্সে হবে? না দাদা, জি না। হবে না। টেন্সে তো ভিন্ন দাদা। বুঝলেন যে আমি আপনার কি বুঝাইতে চাচ্ছি। So, এই জন্য বলি যে শুনতে হবে। তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ইনডিফিনিট। তো পড়লাম। নাও দ্য প্রবলেম ইজ দ্যাট when I was discussing present indefinite, present simple continuous, present perfect continuous, আর মধ্যখান দিয়ে একটা টেন্স কিন্তু হারায় গেছে, বলেন তো সেই টেন্সটা কি? পারফেক্ট। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স, গুড। সো রাইট নাও আমাদের কাজ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে বুঝতে পারার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস বলি, যখন আমি বলি যে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করছি, আমার প্রথমেই বলেন যে এইটা কোনোভাবে প্রেজেন্টের কোনো কাজকে বোঝায় নাকি অতীতকালে হয়ে গেছে বোঝায়, বলেন তো বুদ্ধি করে। দাদা, অতীতকালে হয়ে গেছে বুঝায়। এটা অবশ্যই নিঃসন্দেহে বিনা দ্বিধায় আমরা বলতে পারি এটা অতীতকালে হয়ে গেছে। এখন প্রশ্ন হইলো একটা কাজ যেটা অতীতকালে হয়ে গেছে আমরা কি বলি সেটাকে প্রেজেন্ট টেন্সে লেখেন। এখন যখন বলা হয় যে ভাই প্রেজেন্ট টেন্সে কেন লিখবেন, তখন আপনারা বলেন যে ভাই অতীতকালে হয়ে গেছে কিন্তু ফলাফলটা এখন বিদ্যমান আছে। মানে ভেরি কমন, ভেরি কমন অ্যান্ড ভেরি কমনলি ইউজড একটা কথা যে কোনো কাজ অতীতকালে হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। সো এটা প্রেজেন্ট তার পারফেক্ট রেশ টেন্সে হয়ে গেছে। হবে। এখন আমাদের যেই সমস্যাটা হয়, আমি যদি বলি যে আমি যদি বলি যে ভাই কি বলতে পারি যে আই লেফট বাংলাদেশ, ঠিক আছে, আই লেফট বাংলাদেশ ইয়েস্টারডে। তাহলে ভাই আমি যে বাংলাদেশ ত্যাগ করে গেছি, তাহলে তো ভাই আমার অতীতকালে হয়ে গেছে এবং ফলাফল স্বরূপ আমি তো আসলে এখন তাহলে মনে করেন যে ইয়েতে আছি, কি বলে, আমেরিকাতে আছি। তাহলে এখন আপনি আমাকে বলেন বুদ্ধি করে যে এই আর 10 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে, এখন বুদ্ধি করে বলেন আপনারা যে
সেক্ষেত্রে এটা আপনি কেন পাস্ট টেন্সে লিখলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না লিখে, বলেন তো বুদ্ধি করে। কোনো উত্তর আছে এই প্রশ্নের আমাদের? না দাদা। আমাদের কিন্তু কোনো উত্তর নাই আসলে, এটা ঠিক আছে। So এই জন্য আমরা বলি যে দিস ডেফিনেশনস আর ভেরি লিমিটেড ডেফিনেশনস এন্ড দেয়ার স্কোপ ইজ ভেরি লিমিটেড। সো এই ধরনের ডেফিনেশন গুলো ভুলে যেতে হবে। আর কারণ অনেকে বলতে পারে ভাই এখানে তো ইয়েস্টারডে আছে তাই আমি লেফট লিখছি। হ্যাঁ, দিস ক্যান বি এ সলিউশন, বাট দিস ইজ অ্যাপ্লিকেবল টু এ লিমিটেড পেরিফেরি। একটা লিমিটেড জায়গার জন্যই এটা আপনার মানে অ্যান্সার, ঠিক আছে। সো এটাকে আমরা কি করব, আমাদের এটাকে এক্সপ্লোর করতে হবে। প্রথমে বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখনোই প্রেজেন্টের কোনো ইভেন্ট না, এটা একটা পাস্টের ইভেন্ট। সো আমি এটা নোট করে রাখি প্রথমে বুঝার জন্য, ঠিক আছে। কি বুঝবো, আমরা লিখবো যে ইট ইজ নেভার অ্যান অ্যাকশন অফ প্রেজেন্ট টেন্স। এটা কোনোভাবেই প্রেজেন্ট টেন্সের কোনো অ্যাকশন না, এটা মাথায় রাখবো। তারপর কি বলবো, ইট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, অতীতকালেই ঘটছিল। কিন্তু কি বললাম যে ফলাফলটা আমাদের কাছে এখনো আছে, ঠিক আছে। কিন্তু লিখবো যে বাট ইটস রেজাল্ট রেজাল্ট ইজ স্টিল ইভিডেন্ট। এটার রেজাল্টটা কি এখন পর্যন্ত ইভিডেন্ট। আচ্ছা, আমি তো সেম কথাই লিখলাম, তাহলে ঘটনাটা কি, ঘটনাটা আছে বলবো, সমস্যা নাই। এটা রেজাল্টটা এখনো ইভিডেন্ট, এখন স্পষ্ট আছে। বিসাইডস কি, বিসাইডস এছাড়াও, এছাড়াও কি বুঝতে হবে, এছাড়াও যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিসাইডস উই নিড টু এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ সিকোয়েন্স অফ টেন্স। এছাড়া আমাদের কি করা উচিত, সিকোয়েন্স অফ টেন্স এর কনসেপ্টটাকে এক্সপ্লোর করা উচিত। টু ফ্যাদম, অর্থাৎ টু আন্ডারস্ট্যান্ড, ফ্যাদম মানে হচ্ছে গভীরতা বোঝায়, ঠিক আছে। বাট এখানে বোঝাচ্ছি টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি কি বুঝলাম ভাই ব্যাপারটা, আমি বুঝলাম যে এটা কখনোই প্রেজেন্টের কোনো অ্যাকশনকে বুঝায় না, এটা পাস্টেই ঘটছে কিন্তু রেজাল্ট এখনো স্পষ্টতা আছে। এছাড়াও কি করতে হবে, আমাদেরকে সিকোয়েন্স অফ টেন্স লিখে ফেলছি, একটু ভুল করছি। এখানে আমরা লিখবো যে সিকোয়েন্স অফ পাস্ট টেন্স। এছাড়াও আমাদের কি করতে হবে, দেখো মাথায় পোকা আছে কিনা, সিকোয়েন্স অফ পাস্ট টেন্সটা বুঝতে হবে টু আন্ডারস্ট্যান্ড বা টু ফ্যাদম দ্য আইডিয়া অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে গেলে আপনাকে সিকোয়েন্স অফ পাস্ট টেন্স বুঝতে হবে। সিকোয়েন্স অফ পাস্ট টেন্স বুঝলেই আপনি বুঝতে পারবেন যে কোনো একটা কাজ হয়ে গেলেও তার ফলাফলটা কেমনে বিদ্যমান থাকে। হ্যাঁ, যে বাক্যে ইয়েস্টারডে আছে আমি তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখে আমার কাছে গ্রাউন্ড আছে ডিবেট করার মতো যে আমি লিখছি রাইট, ইয়েস্টারডে আছে তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি লিখবো। সো এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে সিকোয়েন্স অফ পাস্ট টেন্স বুঝতে হবে। তখন আপনি রিয়েলাইজ করবেন যে রেজাল্টটা এখনো বিদ্যমান বা স্পষ্ট। এই কাজটা আসলে কিভাবে হয়, কথা বুঝতে পারছি আমরা সবাই? জি। জি দাদা। তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপাতত বুঝতেছি না, আমরা বেসিক্যালি এখন বুঝতে যাচ্ছি কি, সিকোয়েন্স অফ পাস্ট টেন্স, ঠিক আছে। আমরা এই যে একটু একটু এখন হচ্ছে আমরা মানে মূল আলোচনায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে। তবে ক্লাসটা শেষ করে দিতে হবে আজকে এখানেই, এর বেশি সুযোগ হবে না। এখন দেখেন, হোয়েন দা ম্যাটার ইজ সিকোয়েন্স অফ পাস্ট টেন্স, আই রিপিট, হোয়েন দা ম্যাটার ইজ সিকোয়েন্স অফ পাস্ট টেন্স, তখন আমাদের বুঝতে হবে সিকোয়েন্সিং করতে গেলে আমার কমপক্ষে দুইটা অ্যাকশন লাগবে। কয়টা অ্যাকশন লাগবে ভাই? দুইটা। দুইটা অ্যাকশন লাগবে। সিকোয়েন্স অফ পাস্ট টেন্সে আপনার যদি কমপক্ষে দুইটা অ্যাকশন না থাকে, সেটা কখনোই আপনি কি করতে পারবেন না, আপনি কখনোই সেটাকে সিকোয়েন্স করতে পারবেন না। দ্যাট ইজ দ্য প্রবলেম। তাই এটার নাম দিলাম আমরা হচ্ছে সিকোয়েন্স নম্বর 01, ঠিক আছে। তো দুইটা অ্যাকশন যদি থাকবে তাহলে আমার নাম দিব হচ্ছে অ্যাকশন 01, আর এটার নাম দিব হচ্ছে অ্যাকশন 02। অ্যাকশন 01 আর একটা হচ্ছে গিয়ে কি অ্যাকশন 02, ঠিক আছে। সো এখন ধরেন অতীতকালে দুইটা কাজ ঘটলো, কিরকম ভাবে ঘটতে পারে, এটা অনেক ভাবেই ঘটতে পারে। যেমন ধরেন আমি যে বললি যে আমি যখন তোমার কল করলাম
তুমি তখন কলটা ধরো নাই। হ্যাঁ, তা কি বলতে পারি? আই কল্ড ইউ, ইউ ডিড নট রিসিভ মাই কল, রিসিভ মাই ফোন, রিসিভ মাই কল মনে করেন, ঠিক আছে? বা হোয়েন আই কল্ড ইউ, ইউ ডিড নট রিসিভ ইট, ঠিক আছে, লিখলাম। এখন দেখেন, আচ্ছা আমার ক্লাসটা কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, মানে বুঝবেন যে ক্লাস এখানে শেষ। হ্যাঁ, আমি ওই জুমের ক্রেডিট কার্ডের ঝামেলাটা সলভ করতে পারি না এখনো। এখন দেখেন, আহ, এটা কি বোঝাচ্ছে? আচ্ছা আমরা ক্লাসটা এখানে শেষ করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ পাস্ট টেন্স। মূলত আমরা নেক্সট ক্লাসটা পুরোটাই সময় 1 ঘন্টা সময় নিয়ে সিকোয়েন্স অফ পাস্ট টেন্সটাকে এক্সপ্লোর করব, এবং আমরা তখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝে যাব, এবং দ্যাট উইল বি দ্য ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন এন্ড ইউ উইল ডেফিনেটলি লাভ ইট, উই গেস। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ দাদা। জি দাদা। দাদা পাঁচ আচ্ছা, 5 মিনিট কি সময় দেওয়া যাবে? হ্যাঁ বলেন বলেন বলেন। দাদা দাদা, একটা সেন্টেন্স দিছিলাম, এটা বুঝতেছি হ্যাঁ না আসলে। হ্যাঁ, সেন্টেন্সে কি বুঝেন নাই বলেন। ওটা বুঝতেছি না আসলে ওখানে মানে এটা ভুজুং বাজুং কথা হয়ে গেল, খাঁটি বাংলায় বলেন কি বুঝেন নাই। ওখানে সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতেছিলাম না দাদা। কেন, কি বুঝেন নাই? দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ কনসিডারিং ইস্যুইং সুইপিং ট্রাভেল রেস্ট্রিকশন। এখানে সুইপিং ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড। সুইপিং মানে ধ্যার ধেরে মেরে মেরে দায় সারা ভাবে কথা বলা, ঠিক আছে? যেমন ওই যে তুলসী গ্যাবার্ডে সেটা কথা বলে গেছে দায় সারা হবে, সো ইট ওয়াজ এ সুইপিং কমেন্ট। তার মানে কি, তারা জেনারেল একটা ট্রাভেল রেস্ট্রিকশন দিবে, যেটা আন্দাজ উন্দাজ যে তোর আইতে পারবি না, এরকম একটা কথাবার্তা, ঠিক আছে? তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ কনসিডারিং সুইপিং ট্রাভেল রেস্ট্রিকশন ফর দ্য সিটিজেন্স অফ ডজনস অফ কান্ট্রিজ, ঠিক আছে, অ্যাজ পার্ট অফ এ নিউ ব্যান, মানে নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে। এখানে অ্যাজ দিয়ে কিন্তু কোনো অ্যাডভার্ব ক্লজ শুরু হয় নাই। নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে, ঠিক আছে, ট্রাম্প প্রশাসন কি করতে যাচ্ছে? আপনার মানে একদম, মানে কি বলে, আপনার বাছ বিচার ছাড়াই, ঠিক আছে, কয়েক ডজন দেশের উপরে কি করতে যাচ্ছে? আপনার ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এটা কাদের মতে? অ্যাকর্ডিং টু দ্য সোর্স, ঠিক আছে? মানে মানে হ্যাঁ, এটা, এই তথ্যটা পাওয়া গেছে কিসের মধ্যে? একটা কোন তথ্যের মানে উৎসের অনুসারে। এই সোর্সটা কি? দ্যাট ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার, ঠিক আছে? তো দ্যাট কাটলাম, ইজ কাটলাম, যা কিনে ব্যাপারটার সাথে পরিচিত, অ্যান্ড অ্যান ইন্টারনাল মেমো। তাহলে অ্যাকর্ডিং টু সোর্সেস, এখানে মেন কাহিনী ছিল কি? মেন কাহিনী ছিল হচ্ছে অ্যাকর্ডিং টু সোর্সেস। এই সোর্স অ্যাডজেক্টিভ ক্লজ কি? দ্যাট, দ্যাট ইজ বা যাই লেখেন, ঠিক আছে, ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার। হ্যাঁ, দাঁড়ান আমি আর একবার লিখে নিই। বুঝতে পারছেন তো নাকি? অ্যাকর্ডিং টু হ্যাঁ দাদা। সোর্সেস অ্যান্ড এন ইন্টারনাল মেমো, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু সোর্সেস দ্যাট আর ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার অ্যান্ড অ্যান ইন্টারনাল মেমো, ঠিক আছে, হুইচ ইজ সিন বাই রয়টার্স। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা। শেষ হয়ে গেল, তাহলে সমস্যাটা কি আপনার? ওকে, আমার ক্লাস যে কোনো দাদা ওই হয়ে যাবে। বুঝতে পারছেন না সবাই? জি। জি দাদা। বুঝতে পারে কি আছে, হয়ে গেল শেষ। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। পার্থ, বুঝতে পারছেন আপনার প্রশ্ন? হ্যাঁ দাদা, ওই সুইপিংটা নিয়ে একটু ঝামেলা ছিল আর কি, ওটা সুইপিং এর জেরান মিনিং কোর্সে বুঝতে বলবেন পারছেন তো? এখন বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি মানে দাদা। মানে বাধা ধরা ছাড়াই, মানে সাধারণ একটা ব্যান, ঠিক আছে? আপনি দেখেন আজকে ডেইলি স্টারে সুইপিং ওয়ার্ডটা আসছে তুলসী গ্যাবার্ডের কমেন্টের উপর ভিত্তি করে, ঠিক আছে, দেখেন। ওকে, আচ্ছা ওকে, দাদা, থ্যাংক ইউ সমস্যা ভেরি দাদা। মাচ। সবাই ভালো থাকবেন, বাই বাই। আমি আজকের মধ্যেই সমস্যাটা সমাধান করে ফেলবো, এই আমাদের জুমের ইস্যুটা।